Chalo, hi, all my beautiful members of my Facebook page, all my YouTube members. তো অ্যাজ ইউজুয়াল আজকে আমাদের ডিসকাশন শুরু হবে। তো ইটস রিয়েলি চিল ইন কলকাতা। আই ডোন্ট নো কে কোথায় আছো, কে কোথায় থাকো। আমি ইনফ্যাক্ট সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাও যায় না, মানে কারা সাবস্ক্রাইব করছে সেটা বোঝাও যায় না। এনিওয়েজ, তো ইটস রিয়েলি ভেরি চিল টুডে ইন কলকাতা। ও আই বিলং ফ্রম কলকাতা। প্রত্যেকেই মানে আমার যারা শিলিগুড়িয়ানস আছে তারা জানে আই এম ফ্রম কলকাতা, যারা আউটসাইডার তারা জানে না। তো ইটস রিয়েলি চিল টুডে ইন কলকাতা। তো চিলিং একটা টপিক নিয়ে আলোচনা করা যাক আজকে। চিলিং ইভিনিং, সো উই উইল বি ডিসকাসিং উইথ চিলিং টপিক। ওকে, প্রচণ্ড আওয়াজ আসছে বাইরে থেকে। সামওয়ান রাস্তায় তারা ঝগড়া করছে, ইটস আমার কন্ট্রোলের মধ্যে নেই। সো এনিওয়েজ, এটা নিয়ে কেউ মাইন্ড করো না। তো আজকে যে টপিকটা সেটা খুব ইম্পর্ট্যান্ট টপিক ফর কর্পোরেট যারা কাজ করেন তাদের জন্য, ডে টু ডে লাইফের জন্য। ঠিক আছে? তো যদি কেউ শুধু কর্পোরেট ভিডিও চান তাহলে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমি কর্পোরেট ভিডিও চাই, তাহলে আমি কমেন্টস দেখে আলাদা করে একদম কর্পোরেট ভিডিও বানাতে পারবো। আর কেউ যদি এই মুহূর্তে দুটো মিক্সড আপ, দ্যাট ইজ বেসিক্যালি সবার জন্য। তো আজকের এই চিলিং টপিকটা হচ্ছে হাউ টু সে মাই পাস্ট বাই বাই, যেটাকে সবাই লেট গো, তারপরে হাউ টু ডিল উইথ পাস্ট, এরকম ব্যাপার বলে। পাস্টকে কি আমরা সবাই বাই বাই করতে চাই? না। আমার পাস্টে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে। আমার ছেলে আছে 10 বছরে, তো যেদিন জন্মালো আমি কি সেই মুহূর্তটাকে বাই বাই করতে চাই? অফকোর্স না। তাহলে কি বাই বাই করতে চাই? খারাপ মোমেন্টসগুলো। ঠিক আছে? বেসিক্যালি আমি কালকে আরেকটা ভিডিও বানাবো, কারণ এটা যদি আজকে বানাই তো কালকের ওটা অবশ্যই ইনএভিটেবল, আমাকে বানাতেই হবে। আমরা বেসিক্যালি কিন্তু প্রেজেন্ট মোমেন্টে না খুব কম থাকি। আমরা বেশিরভাগ থাকি পাস্টে, আমাদের মাইন্ড ঘোরাফেরা করে পাস্টে, অথবা আমাদের মাইন্ড ঘোরাফেরা করে ফিউচারে। যেমন একটা উদাহরণ দিই, একদম লাইভ এক্সাম্পল। আমার ক্যান্ডিডেটরা অনেকেই আমাকে বলে, ম্যাডাম চাকরিটা চলে গেলে কি হবে? আজকে তো এই সিচুয়েশনে আছি, সেটাও থাকতে পারবো না। দ্যাট মিনস তারা বিলং করছে হচ্ছে ফিউচারে। চাকরিটা চলে গেলে কি হবে? আজকে কিন্তু তার চাকরি যায়নি, স্টিল হি অর শি ইজ থিঙ্কিং। আমি এই ফিডব্যাকটা প্রায়শই আমার কাছে আসে, মানে অ্যাজ এ কনসালট্যান্ট, এইচআর কনসালট্যান্ট, আমাকে এই জিনিসটা ভীষণভাবে ফেস করতে হয় ছেলে মেয়েদের থেকে। ম্যাডাম চাকরিটা যদি কালকে না থাকে কি হবে? প্রচুর প্রচুর ছেলে মেয়ে বলে আমাকে। তো যারা আমার ভিডিও দেখছো আমি তাদের জন্যও বলছি, ঠিক আছে? তো তার মানে কি, আমার চাকরিটা চলে গেলে কি হবে? গেলে মানে ইট ইজ রিলেটেড টু ফিউচার, নট টুডে। ঠিক আছে? চলে গেলে আমি কি করব? হোয়াট শুড আই ডু? এরকম একটা ব্যাপার। তো আজকে তো যায়নি রে বাবা, আজকে এই মুহূর্তে তো আমি চাকরির মধ্যেই আছি, চিন্তাভাবনা নেই ফিউচারে কি হবে। এবার সে সাপোজ লকডাউনে প্রচুর লোকে চাকরি চলে গেছে, সত্যিই চাকরিটা চলে গেল, এইবার শুরু হলো রিগ্রেট। তার মানে কি, আমি মুভ করছি পাস্টে। ও বাবা আমার চাকরি চলে গেছে, ম্যাডাম আমার চাকরিটা সত্যি চলে গেছে। তো তার মানে কি, তার মানে এবার আমি চলে যাচ্ছি পাস্টে। চাকরিটা ছিল তখন কি ছিল, আজকে আমি কি আছি, কম্প্যারিজন চলে আসছে পাস্টে আমি কত সুন্দর লাইফ লিড করেছি, পাস্ট। তো আইদার উই ট্রাভেল ইন পাস্ট অর উই ট্রাভেল ইন ফিউচার। এবার যখন সে ভাবনা চিন্তা করছিল যে ফিউচারে যদি চাকরিটা চলে যায় আমি কি করব, তো তখন তো সে প্রেজেন্টে তো সে সেই চাকরিটা নিয়েই ছিল। সে তো একবারও সেই সিচুয়েশনটার কথা ভাবেনি যে আজকে আমার চাকরিটা আছে। তো আমি যদি এই মুহূর্তে চাকরিটা আছে
কিন্তু সম্ভাবনা আছে ফিউচারে চলে যাওয়ার, সেই ভয়টা না পেয়ে আজকে প্রেজেন্টে কিছু অ্যাকশনস নেই যাতে করে আমার চাকরিটা না যায়, বা চাকরিটা চলে গেলেও আমি কিছু স্কিলস অর্জন করেছি যেটা আমি মার্কেটে আরও কিছু স্কিল আমি এক্সাজারেট করে আরেকটা ভালো অপশন জোগাড় করে নিতে পারবো, সেরকম লোকের সংখ্যা বহুত কম। নেই 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 নেই। আমি কারোকে এটা মানে আমার ক্যান্ডিডেটদের মধ্যে আমি বলছি, প্রচুর ক্যান্ডিডেটস রয়েছে কলকাতায়, শিলিগুড়িতে প্রচুর রয়েছে, এমনিও ইন্ডিয়ার মধ্যেও প্রচুর রয়েছে। কেউ আমাকে এটা বলে না যে ম্যাম আমি চেষ্টা করছি একটা এইরকম স্কিল অ্যাডপ্ট করার, যাতে করে বা আমি চেঞ্জ করতে চাইছি আমার স্কিলটাকে, একটু হায়ার বানাতে চাইছি, যাতে করে যদি ইন ফিউচার কোনো প্রবলেম হয় আই ক্যান ডিল উইথ অর কোপ আপ। তো দ্যাট মিনস আমরা প্রেজেন্টে থাকি না। ঠিক সেম রিলেশনশিপের ক্ষেত্রেও আমরা প্রেজেন্টে মুভ করি না কখনো। রিলেশনশিপের ক্ষেত্রে কি হয়, যখন একটা রিলেশনশিপে আছি তখন কনস্ট্যান্ট আমার একটা স্ট্রেস বা অ্যাংজাইটি চলতে থাকে ভেতরে, বা একটা অবচেতন মনে ভয় চলতে থাকে এই রিলেশনটা এন্ড আপ হলে কি হবে। দ্যাট মিনস আই এম অন দ্য ফিউচার। এবার সে সাপোজ রিলেশনটা এন্ড হয়ে গেল, তখন হচ্ছে রিগ্রেট, কেন হলো, কান্না কাটি হুলুস্থুলু অবস্থা। তো দ্যাট মিনস আই এম রোমিং ইন পাস্ট। আরে বাবা, রিলেশনশিপটা ছাড়াও তো তুমি, চাকরিটা ছাড়াও তো তুমি প্রেজেন্টে বেঁচে আছো। রিলেশনশিপটা চলে গেলে যদি এরকম কোনো পসিবিলিটি থাকে, তাহলে আমি যদি সেরকমভাবে প্রিপারেশন নেই যে আমার মানসিক আপগ্রেডেশন আমি এইভাবে করব রিলেশনশিপটা চলে গেলে, তাহলে কিন্তু রিলেশনশিপটা চলে থাকুক যাক তাতে করে কিছুই যায় আসবে না তোমার। ইউ ক্যান কোপ আপ, বা চাকরিটা থাকুক যাক কিছুই যায় আসবে না, ইউ ক্যান কোপ আপ, ইউ ক্যান রাইজ এগেইন। শূন্য থেকে, জিরো থেকে আবার তুমি রাইজ করতে পারবে। তো এই যে প্রেজেন্ট মোমেন্টে না আমরা কেউ থাকি না, আমরা আইদার থাকি পাস্টে অথবা আমরা থাকি ফিউচারে। ফিয়ার দ্য বিগেস্ট এনিমি, আমি আমার একটা ভিডিও আছে দেখে নেবেন। তো এবারে পাস্ট মানে তো পাস্টে খারাপ কিছু ঘটনা ঘটেছে, এবার যার জন্য আমি প্রেজেন্টে গিয়ে আই এম ফিলিং রিগ্রেট, আমি রিগ্রেট করছি, হাউমাউ করে কাঁদছি। তো সেই সিচুয়েশনটা যাতে না আসে, হাউ টু লেট গো পাস্ট, চলো বাই বাই হো গয়া, চাকরিও চলে গেছে, হয়ে গেল, চলো বাই বাই, ওই কোম্পানিকে বাই বাই, দরকার নেই আমার ওই কোম্পানি। তো এই যে স্টেবিলিটিটা, এই স্টেবল মেন্টালিটি, এই স্ট্রং মানসিকতাটা কি করে আনা যায়, এটা তো বললেই হয় না। সবাই বলবে ম্যাম বলছে, এটা কি হয়? হয়, ইটস পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ইন আওয়ার লাইফ, দিস ক্যান অলসো বি অ্যাচিভড। সেটা ডিপেন্ড করে অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তো সেই স্টেপসগুলোই আমি আজকে ডিসকাস করব, যে আমরা তো পাস্টের কোনো বিউটিফুল মেমোরিজকে আমরা ডিলিট করে দিতে চাই না, কখনো দিতে চাই না, কিন্তু পাস্টের যে ব্যাড মেমোরিজ সেগুলোকে আমরা ডিলিট করে দিতে চাই। ডিলিট করে দিতে পারলে ভালো হয়, বিকজ উই ক্যান লিভ সো ইন দ্য প্রেজেন্ট। রিগ্রেট কমানো, হাউ টু ডিল উইথ রিগ্রেট অর হাউ টু সে ইয়োর পাস্ট বাই বাই। আমাদের কি কষ্ট দেয়? মেমোরিজ, একটা অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ থাকার মেমোরিজ, 7 দিনও যদি অ্যাটাচমেন্ট হয়ে যায়, সেই মেমোরিজটা যখন ওই অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাওয়া হয় সেটা আমাদেরকে কষ্ট দেয়। গুড মেমোরিজ, এই ব্যাড মেমোরিজ, কোনো একটা রিলেশনশিপের ব্যাড মেমোরিজ আমাদেরকে কষ্ট দেয়, ইভেন গুড মেমোরিজগুলোও কষ্ট দেয়।
রিলেশনশিপের ক্ষেত্রে গুড মেমোরিজগুলোও কষ্ট দেয়, যে ওই রকম একটা সুন্দর জায়গায় আমি ছিলাম, আই ওয়াজ অ্যাটাচ টু দ্যাট পারসন। তো এই মেমোরিজগুলোকে ডিলিট করে দিতে হবে। সেই ডিলিশন প্রসেসটা, এটা আজকে বললেই আজকে হয়ে যায় না। কিছু স্টেপস আছে, যেই স্টেপসগুলো ফলো করলে আমরা এই ডিলিশন প্রসেসটাকে স্মুথ করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিয়েট ফিজিক্যাল ডিস্টেন্স। সে চাকরিটা চলে গেছে কোম্পানিতে, ওই কোম্পানির সঙ্গে আমি যত ডিস্ট্যান্স ক্রিয়েট করব, আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাতেই আছে, তত ধীরে 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 টাইম যত যাবে আমি কোম্পানিটা সম্বন্ধে, সে গুড মেমোরিজ থাকুক ব্যাড মেমোরিজ থাকুক, ভাবনাটা আমার আস্তে 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 ফেড হয়ে যাবে। বিকজ আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। ঠিক আছে, তো ডিস্ট্যান্সকে বাড়াও, ফিজিক্যাল ডিস্ট্যান্স উইথ দ্য অ্যাটাচড থিংস, যার সাথে তুমি অ্যাটাচ ছিলে। কনসেন্ট্রেট অন ইউর ফোকাস, ফোকাস বদলে ফেলো। ফোকাস বদলে ফেলা মানে কি? সে এতদিন তুমি খুব ডেডিকেটেড ছিলে তোমার ওয়ার্ক প্রসেসের মধ্যে, ঠিক আছে, একটা টাইপ অফ স্কিলে তুমি ডেডিকেটেড ছিলে, বাট সেখান থেকে তোমার এই ডিপ্রাইভেশনটা এসছে যে কোম্পানি তোমাকে বার করে দিয়েছে, সিম্পলি বার করে দিয়েছে। ইটস ইয়োর পাস্ট ব্যাড মেমোরিজ। প্রথম, কোম্পানির সাথে তুমি ডিস্টেন্স বাড়াও। সেকেন্ড আসছে এটা নিজের কাজ। তুমি তো একটা স্কিলে ইউ আর এম্পাওয়ার্ড। সে সাপোজ তুমি অ্যাকাউন্টস জানো, আর একটা স্কিল অ্যাড করো না বাবা। ওই যে সময়টা বসে আছো, আইডল বসে আছো, স্কিল বাড়াও, নিজের ক্ষমতা বাড়াও। তাতে কি হবে? দুটো কাজ একসঙ্গে হবে, ইনভলভমেন্টও বাড়বে আর একটা টপিকের ওপরে। ফলে ওই মেমোরিজগুলো যত ইনভলভ থাকবে আমাদের ব্রেন ওই কাজটা করতে, ওই মেমোরিজগুলোকে খুঁচিয়ে 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 বের করার ওরার প্রবণতা থাকবে না। অ্যান্ড ওয়ান্স ইট প্র্যাকটিসড, ব্রেন ওভাবেই অ্যাডজাস্টেড হয়ে যাবে। বুঝলে? প্রথম প্রথম ব্রেনের একটুখানি কনফিউশন হবে যে আমি কোন দিকে যাব, কিন্তু ওয়ান্স ইউ প্র্যাকটিস, যে তুমি ওই কাজের মধ্যে ইনভলভড হয়ে গেছো, অন্য একটা স্কিল বাড়াচ্ছ, সে সাপোজ তুমি আরেকটা কিছু শিখছো, নতুন কিছু একটা, তো স্কিল বাড়াচ্ছ না, তো ওই কাজের মধ্যে তুমি ইনভলভড হয়ে যাচ্ছ, তো ব্রেনের ইনভলভমেন্টটা ওদিকে থাকছে। দ্যাট পার্টিকুলার ব্রেন ইজ নট গেটিং এনি টাইম to devote it on your past memories. এটা একটা সুবিধা। এবং ওয়ান্স ইট প্র্যাকটিসড, ব্রেন আর ওদিকে হাঁটবে না। এটা নর্মাল, এটা হিউম্যান ব্রেনের নেচার, এটাকে কেউ চেঞ্জ করতে পারে না। তো ওই প্র্যাকটিসিংটা তাকে প্রথম দিতে হবে। অ্যান্ড সেকেন্ড ভালো কাজ হচ্ছে যে ইউ আর আর্নিং অ্যানাদার স্কিল, যেটা তোমার নেক্সট জবটা পেতে তোমাকে হেল্প করবে। সেম থিং ইন রিলেশনশিপ। সে রিলেশনশিপ চলে গেছে, আপদ চুকেছে, চলে গেছে, ঠিক সেম ওয়েতে সেটাকে ফরগেট করার জন্য ইউ আর অ্যাডিং অ্যান এক্সট্রা স্কিল ইন ইয়োর লাইফ। সেই স্কিলটা যখন তুমি অ্যাচিভ করবে, ইয়োর ব্রেন উইল বি স্টাক উইথ দ্যাট অ্যাচিভিং দ্যাট স্কিল। তো তখন ওই মেমোরিজগুলোর দিকে ইয়োর ব্রেন উইল নট গো, যাবে না। এটা নর্মাল হিউম্যান ব্রেনের নেচার। এবার ওয়ান্স এটা প্র্যাকটিসড হয়ে গেল আর তুমি নতুন একটা স্কিলও শিখে গেলে, সে কোনো হাতের কাজই শিখছো, সেটা তো তোমার লাভ। তোমাকে জীবনে সেটা কোনো শিক্ষা ফেলনা যায় না। প্লাস ডিস্ট্যান্স বাড়িয়ে দিয়েছো
ফিজিক্যাল ডিস্টেন্স, তো ইউ আর নট ফেসিং দ্যাট পার্সন ইন ইউর লাইফ, এটা একটা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাওয়া, এবং ইউ আর এনগেজিং ইউর ব্রেইন ইন ডুইং সাম গুড অ্যাক্টিভিটিস যেটা তোমাকে ফিউচারে বেনিফিটস দেবে। বোঝা গেল? তাহলে ফোকাস, তোমার লাইফের যে ফোকাসটা ছিল একটা পার্টিকুলার স্কিলের উপরে, সেই ফোকাসটা ছিল, ফোকাসটাকে তুমি চেঞ্জ করে অন্য একটা স্কিল অ্যাডপ্ট করলে, তার মানে তুমি পুরনোটা ভুলে গেলে না, এটা তোমার নতুন একটা গেইনিং হলো, যেটা তোমাকে ভবিষ্যতে একটা বেটার জব পেতে হেল্প করবে, একটা বেটার লাইফ লিড করতে হেল্প করবে। এরকম অনেক মহিলা আছেন, আমি অনেককে দেখেছি, যাদের লাইফে না একমাত্র ওই হাজব্যান্ড, ফ্যামিলি এগুলো ছাড়া তারা কিছু ভাবতেই পারে না। তো তাদের জন্যই বলছি যে সে সাপোজ কোনো সমস্যা হলো, তো সেটাকে তো ডিল করতে হবে। ফ্যামিলিতে কোনো প্রবলেম হলো, রিলেশনশিপে কোনো প্রবলেম হলো, তো ইউ শুড হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্যাট। ডিল তো করতে হবে রে বাবা। নাকি বসে বসে কাঁদলেই, শুধু পাস্টে গিয়ে বসে বসে আমি কাঁদছি, আমার সলিউশন হয়ে যাবে। এটা ইজি করবে, কোনো প্রসেসই ইজি নয়, কিন্তু এই প্রসেসগুলো মানলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। পাস্ট মেমোরিজ ডিলিট করা যায় না, মেমোরিজ ক্যানট বি ডিলিটেড। যদি যেত তাহলে মানুষের লাইফে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকতো না। হ্যাঁ, আজকে আমার দুঃখ হয়েছে, ওর সাথে গিয়ে আমার ব্রেকআপ হয়ে গেছে, কি ওই কোম্পানি আমাকে ছাড়িয়ে দিয়েছে, চলো ওই কোম্পানি রিলেটেড সব মেমোরি আমি ডিলিট করে দিই, ওই পার্সন রিলেটেড সব মেমোরি আমি ডিলিট করে দিই, আমি ফ্রি। নো, এটা হয় না। ডিলিট করা যায় না পার্মানেন্টলি, কিন্তু ব্রেনের একটা পর্দা ঢাকা এরিয়াতে তাদের পাঠিয়ে দেওয়া যায়, যাতে করে তারা আমার কারেন্ট যে লাইফটা, প্রেজেন্ট মোমেন্টটাকে তারা যাতে আর ডিস্টার্ব না করে। তো দিজ আর দ্য প্রসেস। প্র্যাকটিস মাইন্ডফুলনেস, নিজের মধ্যে ডুব দাও, যেটা আমি আগেও বলেছি, সেলফ লাভ। ভাই, নিজেকে জানার এর থেকে সুন্দর সময় আর হয় না। চাকরি চলে গেছে, আমি বসে আছি বাড়িতে, এখন আমি চাকরির চেষ্টা করছি, তো এই সময়টায় আমি সব থেকে ভালো নিজেকে অ্যানালাইজ করতে পারবো, সেলফ অ্যানালিসিস করতে পারবো, এবং আমার যেটার জন্য আজকের আমার এই সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটাকে সবসময় অ্যানালাইজ করা ভীষণ 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 জরুরি। ওই সিচুয়েশনটায় আমার ভুলের জন্য কি আমার চাকরিটা চলে গেছে, নাকি কোম্পানির ভুলের জন্য চাকরিটা চলে গেছে, সেলফ অ্যানালিসিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ইন এনি সিচুয়েশন। যে মানুষ সেলফ অ্যানালিসিস করতে পারে না, সে কখনো কেরিয়ারে সাকসেসফুল হয় না, পার্সোনাল লাইফেও সাকসেসফুল হয় না। আমার যে ভুলগুলো, সেগুলোকে খুঁজে বার করে সেগুলোর থেকে শিক্ষা নিয়ে, তো মাইন্ডফুলনেস মানে কি, ওই ডুব দাও, নিজের মাইন্ডের ভেতরে ডুব দাও, ডুবে যাও, দেখো দেখো যে ভুলটা তোমার ছিল নাকি তোমার পার্টনারের ছিল। ইন কেস অফ রিলেশনশিপ, ইন কেস অফ অফিস, ভুলটা তোমার ছিল নাকি ভুলটা ম্যানেজমেন্টের ছিল। তো এই মাইন্ডফুলনেসের থেকে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যানালিসিসটা প্রপারলি হয়। সে তোমাকে বাইরের কে কী বললো না বললো, বা বাইরের কে কী ভাবলো, সেলফ অ্যানালিসিস হচ্ছে নিজের অ্যানালিসিস। এবং সেক্ষেত্রে অনেক সময় পথও বেরিয়ে আসে যে কি করে তুমি সেই সিচুয়েশনটাকে ডিল করবে। যদি তোমার ভুলই হয়, তাহলে তো তুমি সেই ভুলটার থেকে শিক্ষা নেবে, নিয়ে ভবিষ্যতে তুমি সেই ভুলটা আর করবে না, ফলে তোমার ফিউচার মসৃণ। প্রেজেন্টে একটু গড়বড় হচ্ছে ঠিক আছে, বাট ইউর ফিউচার ইজ অ্যাবসলিউটলি ক্লিন। তো এই যে ডুব দেওয়া নিজের মধ্যে, এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট।
বি জেন্টল উইথ ইয়োর সেলফ, নিজের সাথে নিজে জেন্টল বিহেভ করো। যদি বেরোলো ভুলটা তোমার, রিভার্স করার চেষ্টা করো ভুলটাকে। যদি সেলফ অ্যানালিসিস সেলফ ক্রিটিসিজমে বেরোলো যে ভুলটা পুরোপুরি তোমার নিজের, তাহলে সেটাকে রিভার্স করার চেষ্টাটাও তোমাকেই করতে হবে। সেই প্রচেষ্টাটাকে বাড়ানো যায়, ঠিক আছে? আর সেটা খুব জেন্টলি নিজের সাথে নিজের করতে হবে। নিজেকে আমি বিশাল একটা দোষী ঠাউরে নিলাম, নিজেকে আমি একটা মানে সেই হ্যাঙ্গিংয়ের মধ্যে ঝুলিয়ে দিলাম, সেটা করলে হবে না। নিজের সাথে নিজেকে জেন্টল ওয়েতে কোয়েশ্চেনিং এবং আনসারিং, কোয়েশ্চেনিং আনসারিং, কোয়েশ্চেনিং আনসারিং চালাতে হবে। এরকম তো হতেই পারে যে তুমি কোনো ডেটা এন্ট্রিতে ভুল করেছিলে, তার জন্য তোমার অফিস খেপে গিয়ে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিই, তোমার একটা রেপুটেশন খারাপ হয়েছে। সেই রেপুটেশনটাই আজকে যখন রিট্রেঞ্চমেন্ট চলছে, সেই রেপুটেশনটা তোমার উপরে এফেক্ট ফেলেছে, হতেই পারে। তো সেই জায়গাটা তোমার অ্যানালাইজ করা দরকার। বা কোনো রিলেশনশিপে সে সাপোজ তোমার হয়তো সত্যিই কোনো গলতি আছে যেটা অন্য কেউ জানে না, সেই জায়গাটা সেলফ অ্যানালিসিসের থেকে বেরিয়ে আসে। পাস্টে তো যাওয়ার হয়েই গেছে, তো সেলফ অ্যানালাইজ করে ইন ফিউচার যাতে সেই প্রবলেমগুলো আর না হয়, সেটা দেখাটাই কি বুদ্ধিমানের কাজ নয়? ফিউচারটাকে মসৃণ করছি মানে আমি আমার প্রেজেন্টটাকেও মসৃণ করতে করতে যাচ্ছি, তাই না? তো জেন্টলি বিহেভ করতে হবে নিজের সঙ্গে, জেন্টলি। মানে আমার যদি কোনো গলতি বেরোয়ও আমি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলাম, নো, দিস ইজ নট দ্য ওয়ে। আমার দোষেই আজকে আমার রিলেশনশিপটা চলে গেছে, সে সাপোজ এরকম একটা সিচুয়েশন বেরোলো, তো দ্যাট ডাজন্ট মিন যে আমি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলাম। নট নেসেসারিলি সো। হয়ে গেছে একটা ভুল, তার জন্য হয়ে গেছে, তো সেটাকে রিভার্স করার চেষ্টা করলেই হয়ে যায়। এবার হচ্ছে মানে নেগেটিভ যে ইমোশনসগুলো আছে না, সেগুলোকে ফ্লো হয়ে যেতে দেওয়া উচিত। যেমন আমার নেগেটিভ ইমোশনস কি বলবে, কেন হলো, কাজী চাকরিটা চলে গেছে, কান্না, এই যে কান্না কথাতেই আছে, কেঁদে নিলে পরে মনের বোঝাটা হালকা হয়ে যায়। নেগেটিভ ইমোশনস যত বেশি ফ্লো করবে তত আমার অবস্ট্রাকশন তৈরি হবে। চাকরিটা চলে গেছে সেই দুঃখটা যত আমাকে বারবার বারবার গ্রাস করবে, তত আমার অবস্ট্রাকশন ক্রিয়েট হবে আমার ফার্দার মুভমেন্টের ক্ষেত্রে। তো নেগেটিভ ইমোশনটাকে যত পারো ফ্লো করিয়ে দাও, একবারে ফ্লো করাও, তাহলে পরে সেটা বারবার এসে ওই যে অ্যাটাক করা। কারণ একটা জিনিস, আমি প্রথম যখন একটা নেগেটিভ ইমোশনকে ফ্লো করাচ্ছি, সে সাপোজ আমার চাকরি চলে গেছে, আমি ঠিক সেই মোমেন্টে আমার নেগেটিভ ইমোশন প্রচণ্ড, যে আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি কি করব এখন কিচ্ছু বুঝতে পারছি না। তো এই জিনিসটা যদি 10 বার আমার হয়, ফার্স্ট বার আমি যতটা কেঁদেছিলাম 10 বার এবার ততটা আর কাঁদবো না। ইট ইজ কমন, ভেরি কমন। প্রথমবার যখন আমি সেই টপিকটা নিয়ে কান্না আমার চোখ দিয়ে বেরিয়েছিল, তখন হয়তো আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেঁদেছিলাম, কিন্তু 10th ডেটে কিন্তু আমি হয়তো ম্যাক্সিমাম 8 ঘন্টা কাঁদবো। নেগেটিভ ইমোশন যত আসবে, প্রথম 15 দিন সেটাকে ফ্লো করিয়ে দাও, অটোমেটিক্যালি ওই নেগেটিভ ইমোশনের থেকে তোমার যে বিহেভিয়ারিয়াল চেঞ্জ, মানে এই যে কান্না, এটা তো আমার বিহেভিয়ারিয়াল একটা সিকোয়েন্স, মানে একটা ইমোশনের থেকে, নেগেটিভ ইমোশনের থেকে আমার বিহেভিয়ারিয়াল অ্যাট্রিবিউট, যেটা অ্যাট্রিবিউট মানে হচ্ছে আমার এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা না কমে যাবে, কমতে বাধ্য। এটা নর্মাল, এটা ন্যাচারাল, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আমি প্রথম দিন, সে সাপোজ কারো রিলেশনশিপে একটা প্রবলেম হয়েছে, তো সে সেই প্রবলেমটা নিয়ে প্রথম দিন যতটা কাঁদবে,
সে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা কাঁদলেও 10 দিনের দিন আর ততটা কাঁদবে না, 30 মিনিট হার্ডলি কাঁদতে পারে। এবার সেটা যত 20 দিন হবে তখন আর তার সেটা নিয়ে কান্না পাবে না। তো যা করার ভাই 15 দিনে শেষ করো, তারপরে বাই বাই করো। তো নেগেটিভ ইমোশনটাকে অ্যালাউ করো ফর ফ্লোয়িং। ধরে নাও না, মানে বিশ্বাস করে নাও, এটা বিলিফ সিস্টেমের ভেতরে ঢুকিয়ে নাও যে অন্য যে কেউ আছে যার কারণে আজকে তোমার এই সিচুয়েশন, সেটা তোমার মালিক হতে পারে, রিলেশনশিপে তোমার পার্টনার হতে পারে, সে তোমার কাছে ক্ষমা চাইবে না। কারণ ক্ষমা চাওয়ার মতো ক্যাপাসিটি সবার থাকে না। ক্ষমা চাইতেও গাটসের দরকার হয়। আর যে তোমার মালিক তোমার থেকে 5টা লেভেল ওপরে বসে আছে, সে তোমার কাছে ক্ষমা চাইবে, এটা ধরে নেওয়াটাই ভুল। যে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, সরি, বলবে না। ক্ষমা চাওয়াটা যদি আমাদের একটা নেগেটিভ কি বলবো এক্সপ্রেশনের মধ্যে না পড়তো না, আমরা যদি সবাই ক্ষমা চাওয়ার মতো হতে পারতাম, তাহলে পরে আমাদের লাইফের প্রবলেম না 50% কমে যেত। ধরে নাও সে সাপোজ ইয়োর পার্টনার হ্যাজ লেফট, তো ধরে নাও না, বিলিফ সিস্টেমের মধ্যে ঢুকিয়ে নাও দ্যাট হি অর শি ইজ নট কামিং টু উইথ দ্য ফরগিভনেস, বা ক্ষমা চাওয়া ইয়েতে সে আসবে না, সে সরি বলতে আসবে না। বা তোমার মালিক যে তোমার 5টা দাগ ওপরে বসে আছে বা 2 দাগ ওপরে বসে আছে, হি অর শি উইল নট কামিং টু ইউ উইথ দ্য ওয়ার্ড সরি। নো, সরি বলতে পারাটাও একটা অ্যাক্ট। সরি সে বলবে না, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। দিস অ্যাকসেপ্টেন্স, হয়তো সেই মোমেন্টে তুমি কোম্পানির থেকে আর কিছুই চাইছো না, শুধু চাইছো যে কারণের জন্য, যে ভুলবশত তোমাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, সেটা শুধু এসে কেউ তোমার কাছে বলুক যে দ্যাট ডিসিশন ওয়াজ রং অ্যান্ড উই আর সরি ফর দিস। বলবে না। অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটা নিজের মনের মধ্যে তৈরি করে নাও দ্যাট হি অর শি ইজ নট কামিং টু ইউ, আসবে না। বা ইয়োর পার্টনার উইল নট কাম টু ইউ টু সে সরি। কারণ সরি বলার জন্য একটা বিরাট গাটস লাগে, সেই গাটসটা আমাদের সবার থাকে না। 85% পিপলের মধ্যে সেটা থাকে না। এবার পরবর্তী পয়েন্ট হচ্ছে, এরকম মানুষজনের সঙ্গে মেলামেশা শুরু করে দাও যারা তোমার লাইফকে ফিল করে রাখবে। এতদিন তো একটা খারাপ অর্গানাইজেশনে ছিলে, যেখানে প্রপার কোনো ইয়ে পাওনি, রেপুটেশন বলো, রেসপেক্ট বলো, কিছু পাওনি, আর ফাইনালি তারা তাড়িয়েই দিয়েছে। তো এমন কিছু লোকের সান্নিধ্যে থাকার চেষ্টা করো, দ্য পিপল উইল মেক ইউ ফিল হ্যাপি। পজিটিভ এনার্জিযুক্ত পিপল যারা তোমাকে হ্যাপি ফিল করাবে প্রত্যেকটা মোমেন্টে, ইউ উইল ফিল হ্যাপি। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে যত তুমি হ্যাপিনেসের দিকে বাড়বে না, হ্যাপি মানে কি, অ্যাটলিস্ট আ প্লেজার, যত তুমি এই প্লেজার অ্যাচিভ করতে 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 এগোবে, তত ওই যে ব্রেইন ওটাকে একটা পর্দার আড়ালে পাঠিয়ে দেবে। মেমোরিজ ক্যানট বি ডিলেটেড। এটা তো গুড মেমোরিজও হয় না, ব্যাড মেমোরিজও হয় না, ফাইন, বাট একটা সূক্ষ্ম পর্দার আড়ালে কিন্তু এটাকে পাঠানো যায়, যেখান থেকে ওই মেমোরিজগুলো তোমার ডাইরেক্ট লাইফকে হ্যাম্পার করবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আই হোপ সো। তো ওই জায়গাটা লেট গো করার জন্য পজিটিভ পিপলের সারাউন্ডিংস খুব দরকার।
দে উইল অলওয়েজ এনার্জাইজ ইউ। সে তুমি আরেকটা অফিসে ট্রাই করছো, বা তোমার এরকম কোনো বন্ধুবান্ধব আছে যাদের সাথে মিশলে তোমার খুব হাসি পায়, আনন্দে সময়টা কেটে যায়। গো উইথ দ্যাট পিপলস ডেক। তারা ওই যে সময়টুকু ইউ উইল বি এনগেজড অন ফুললি আ ফ্লো অফ লাইফ। তো ব্রেন এই যে এনগেজমেন্টগুলো যত বাড়ানো যাবে না, ব্রেন তত তার মধ্যে ডুববে, ব্রেন ভুলেই যাবে তখন ওই ওই যে ওই টিপিক্যাল মেমোরিটা নিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি হন্ট করবে যখন একা থাকবে বা কিছু, তখন নিশ্চয়ই হন্ট করবে, বাট সেটা অতটা নয়, কারণ তুমি সব দিক দিয়ে ব্রেনকে অ্যাটাক করেছো। তুমি ফিজিক্যাল ডিস্ট্যান্স ক্রিয়েট করেছো, তুমি পজিটিভ লোকেদের সাথে মিশছো, তোমার দিন রাত সুন্দরভাবে কেটে যাচ্ছে, তুমি নতুন স্কিল অ্যাডপ্ট করছো, তুমি সব দিক দিয়ে ব্রেনকে অ্যাটাক করেছো ওই মেমোরিজগুলোকে বাইরে বের করে দেওয়ার জন্য। বাইরে বের করা তো যায় না, একটা পর্দা দিয়ে আড়াল করে দেওয়া যায়। তুমি সেলফ অ্যানালিসিস করছো, তো এতগুলো সব দিক দিয়ে তুমি অ্যাটাক করেছো। এই প্রসেসগুলো মানলে ইট উড বি ইজি। তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো যে সে ক্ষমা চাইবে না, ঠিক আছে, চলো লেট গো, লেটস মুভ অন। এই যে সব দিক দিয়ে ব্রেনকে অ্যাটাক করে ফেলা, দিস ইজ ভেরি কমন। ফরগিভ আদার্স। সে তোমার কাছে ক্ষমা নাই চাইতে পারে, বা কোম্পানি অর্গানাইজেশন তোমার কাছে ক্ষমা নাই চাইতে পারে, বাট ইউ ফরগিভ দেম। ক্ষমা করে দাও, জাস্ট ক্ষমা করে দাও মনে মনে। অফকোর্স আমি বলছি না যে কোনো ইস্যুস যেগুলো খুব খুব মানে মারাত্মক ইস্যুস, যেরকম ট্রাস্ট ইস্যু, কোম্পানির সঙ্গেও তোমার ট্রাস্ট ইস্যুতে প্রবলেম হতে পারে। কোম্পানি তোমাকে কোনো একটা ভুলভাল চার্জ লাগিয়ে তাড়িয়ে দিয়েছে, সেই জায়গাগুলোতে কম্প্রোমাইজ নয়, বাট তুমি মনে মনে ওই কোম্পানিকে ক্ষমা করে দাও, বা ওই তোমার যে বস আছে তাকে ক্ষমা করে দাও, বা তোমার যদি কোনো রিলেশনশিপে প্রবলেম হয়ে থাকে পার্টনারকে ক্ষমা করে দাও, জাস্ট ক্ষমা করে দাও মনে মনে। কিন্তু কোনো ট্রাস্ট ইস্যু হয়েছে তোমাদের মধ্যে, পার্টনার অন্য কারোর সাথে ডিল করছে, তো ডাইরেক্টলি তাকে ক্ষমা করার কোনো প্রশ্ন নেই, মনে মনে নিজের মনে তাকে ক্ষমা করে দাও। সে তোমার কাছে ক্ষমা চাইবে না, বাট ইউ ক্যান ফরগিভ দোজ পারসনস। ওকে, এবার লাস্ট বাট নট লিস্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অন্যের দিকে আঙুল তোলাটা বন্ধ করতে হবে। সেলফ ক্রিটিসিজমের এটা একটা বিরাট বড় জায়গা, আর আনটিল অ্যান্ড আনলেস না আমরা সেলফ ক্রিটিসিজম করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মানে সত্যিকার অর্থে মানুষ হতে পারবো না। সেলফ ক্রিটিসিজম ভীষণ ভীষণ দরকার। ওই যে সেলফ অ্যানালিসিসের সময় যদি তোমার মনে হয় যে প্রয়োজন, মানে আমার কিছু দোষ ছিল, তো সেই দোষগুলোকে না অ্যাকসেপ্ট করাটা দরকার। যখনই কোনো দোষ তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, তখনই ইউ উইল বি রেডি টু সে সরি। আর যতক্ষণ তুমি তোমার কোনো দোষকে অ্যাকসেপ্টই করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিনও সরি বলার জন্য সেই জায়গাতে যাবে না। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন সেলফ ক্রিটিসিজম দরকার। এবং সত্যিই কি ওই ঘটনাটার জন্য, মানে আইদার সে তোমার জব চলে যাওয়া, বা তোমার অফিসে কারোর সাথে খুব ঝগড়া হওয়া, বা তোমার রিলেশনশিপে কোনো প্রবলেম হওয়া, তোমার বসের সঙ্গে কোনো প্রবলেম হওয়া, এগুলোতে কি তোমার কোনো বিন্দুমাত্র এইটুকু কোনো হাত ছিল? সেটা সেলফ ক্রিটিসিজমের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। যখন তুমি সেলফ অ্যানালিসিস করতে বসবে, ঠিক সেই মোমেন্টে সেই জায়গাগুলো বেরিয়ে আসবে। And whenever you are seeing that you are having at least 5% involvement on that particular event, right at that moment, you will be ready to say sorry for those events. Maybe she past ki hoye geche, that is not hampering, but you will be ready to say sorry. And this is very important. This is very, very, very important. To know that inner truth. এবার লেট গো করতে গেলে ইনার ট্রুথটাকে যতক্ষণ না তুমি
ধরতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি পাস্টকে বিদায় জানাতে পারবে না। নেভার, এটা সম্ভব নয়। ক্লিয়ার? নাও প্রেজেন্ট নিয়ে ভাবো অ্যান্ড মেক বিউটিফুল মেমোরিজ। যে গেছে সে তো গেছেই, যা গেছে তা তো গেছেই। চাকরি চলে গেছে, কি করা যাবে? বসের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়েছে, মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে, কি করা যাবে? স্টিল উই ক্যান ক্রিয়েট মেমোরিজ। আমরা এখনও মেমোরিজ ক্রিয়েট করতে পারি, নিশ্চয়ই পারি। কারণ মুভিং অন মানেই হচ্ছে আজকের প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে গিয়ে সেটাই মেমোরিজ। কারণ আমি আমার নিজেকে সেলফ অ্যানালিসিস করে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি অ্যান্ড সেই ভুল আর আমি দৌড়াবো না, তো মাই লাইফ উইল অটোমেটিক্যালি বি স্মুথ অ্যান্ড উইল বি বিউটিফুল। আমি বিশ্বাস করি প্রত্যেকে ফ্রম জিরো ক্যান ক্রিয়েট আ বিউটিফুল মেমোরি। কারণ প্রত্যেকে আমরা লাইফে সাকসেসফুল। আমি আমার সাকসেস ইয়েটাতে বলেছি, all of our journey has started from a successful moment. So just make beautiful memories for future. কারণ ফিউচারে আজকের তোমার যে ক্রিয়েশনটা, আজকে তুমি যেটা ক্রিয়েট করছো টুডে ইটসেলফ, সেটা টুমরোতে গিয়ে পাস্ট হবে অ্যান্ড দ্যাট উড বি বিউটিফুল। সেইটাই কনফিডেন্সটা নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে, সেই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতে হবে। সো ইট উইল গিভ ইউ আ ভেরি 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 গুড ফিউচার অ্যান্ড আই বিলিভ ইন ইট। কোনো একদিন ফিউচারে যদি আমি কারোর সাথে মিট করি, I can also share some of my moments. Today we can build. From today, from this particular moment, we can build our future much more beautiful. So, I hope guys and girls, আমি সবার কাছে কিছুটা ক্লিয়ার। তো কালকের ভিডিওটা অবভিয়াসলি হবে হাউ টু লিভ ইন প্রেজেন্ট, কারণ আজকে অলরেডি পাস্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। ফিউচারটাকে মুছে প্রেজেন্টে কী করে থাকা যায়, পাস্টকে তো বাই বাই করে দিলাম। টুমরোজ ভিডিও উইল বি লিভিং ইন প্রেজেন্ট। এভরি মোমেন্ট উই ক্যান বি জয়াস, এভরি মোমেন্ট উই ক্যান ক্রিয়েট। এই ক্রিয়েশনের হাতটা না আমাদের কাছে আছে, এর চাবিটা আমাদের কাছে আছে। হোয়াট উই ক্যান ক্রিয়েট, এর যে লক অ্যান্ড কির যে চাবিটা, সেই চাবিটা আমার হাতে আছে। প্রত্যেকের লাইফের চাবি তার হাতে আছে। জাস্ট ক্রিয়েট সামথিং অ্যান্ড মুভ অন। দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য সিক্রেট, দ্যাট ইজ দ্য গোল অফ আওয়ার লাইফ। সো স্টে হেলদি, স্টে কানেক্টেড। আর লাইভে আমি ট্রাই করছি মাঝে মাঝেই আসার, বিকজ আমার একটা এডুকেশনেরও ব্যাপার আছে, ওটাও আমাকে রেগুলার ভিডিওস আপলোড করতে হয়। সো লাইভে আমি অনেক সময় আসতে পারি না, বাট যার যা কোয়েশ্চেন আছে ইউ ক্যান রাইট ডাউন টু মি থ্রু মাই মেসেঞ্জার, থ্রু মাই লাইভ ভিডিওস। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, লাইভেই এসে উত্তর দেব, কিন্তু রোজ আমার পক্ষে লাইভে আসা পসিবল নয়। ঠিক আছে? সো বাই বাই, টেক কেয়ার।